নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। আশা করি ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই সেটা চেক করে নিয়েছেন। আপনাদের ভিডিও বানিয়েও জানিয়েছিলাম, প্রায় আপনারা 30,000-এর কাছাকাছি সেটা দেখেওছেন এবং সেখানে আপনাদের অনেক মূল্যবান মতামত জানিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ ডাউট আপনাদের রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। মূলত সেইগুলো অ্যাড্রেস করার জন্যই এই ভিডিওটা। তো তার আগে একটু ছোট্ট করে বলে নিই, এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার আগের মুহূর্তটা আশা করি আপনারা কেউ ভুলে যাননি। সেই সময় এই পরীক্ষাটাও বানচাল করার কীরকম অপচেষ্টা চলছিল বলা যায়, এবং সে সময় জানেন বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ ইত্যাদিতে টাকা তোলা হচ্ছিল এই পরীক্ষাটা প্রশ্ন বিক্রি ইত্যাদির উদ্দেশ্যে, যেমনটা ফুড এসআইএ হয়েছিল। এবং তারপর আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করেছিলাম, সিএমও থেকে শুরু করে লালবাজার থেকে শুরু করে আমাদের WBSC অ্যান্টি কারাপশন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছিলাম সেই সময়। এবং আমাদের মধ্যে অনেকজনকেই, আমি পার্সোনালি যাইনি, কিন্তু আমাদের মধ্যে অনেকজনকেই লালবাজারে পুলিশ ডেকে পাঠিয়েছিল। কেন ডেকে পাঠিয়েছিল সেই সময়টা? ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তারাও অনেকটা সেই সময়ে তাদেরও অনেক সময় নষ্ট হয়েছে। তাদের ডেকে পাঠিয়েছিল এই কারণে, কারণ আমরা সেই প্রুফগুলো দিয়ে মেল করেছিলাম লালবাজারে, এবং লালবাজার থেকে ডেকে পাঠিয়েছিল। আপনাদের মধ্যে অনেকজনের কাছে মেল এসেছিলো, অনেকজন গিয়েও ছিলেন, আপনারা কমেন্টে জানাতে পারেন সেটা, যারা লড়াইয়ের সঙ্গী ছিলেন সে সময়। এবং সেখানে গিয়ে লালবাজারে গিয়ে আমরা সমস্ত প্রমাণপত্র দিয়ে আসি আমাদের পক্ষ থেকে, যাদের যাদের ডাকা হয়েছিল তারা গিয়ে, এবং আলটিমেটলি সেই সব গ্রুপগুলো ওপরে সাইবার ক্রাইম কিন্তু অ্যাকশন নেয় এবং তাদেরকে ব্যান করে দেওয়া হয়। তাদের শাস্তি হয়েছিল কিনা আমাদের জানা নেই, তবে সেই গ্রুপগুলো পরীক্ষার আগে ব্যান করা হয় এবং আলটিমেটলি কিছুটা হলেও আমরা এই ক্লার্কশিপ পরীক্ষাটাকে রক্ষা করতে পেরেছিলাম। এবং তারপরে এই ক্লার্কশিপ পরীক্ষায় যে ডিসপ্যারিটি ছিল, 4টে শিফটে 4 রকম কোশ্চেন, আমার নিজেরই 4th শিফটে পরীক্ষা পড়েছিল। আমি বিশাল ভুগেছি সেজন্য, যদিও পাশ করেছি কিন্তু তবুও খুশি হতে পারছি না। তো যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না। তো সেই সময় আমরা কিন্তু পিএসসিতেও পরপর আন্দোলন করেছিলাম, এবং সম্ভবত এটার পরীক্ষাটা নভেম্বরে ছিল, আমরা 29শে অক্টোবরে সম্ভবত আন্দোলন করেছিলাম যতদূর মনে আছে। এবং সেই দিন কিন্তু আমরা প্রায় রাত পর্যন্ত পিএসসির ওখানে ছিলাম, যাতে এই পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়। তখনও পর্যন্ত গ্রুপগুলো অ্যাক্টিভ ছিল, এই পরীক্ষাটা যাতে স্বচ্ছভাবে হয় এবং একটা শিফটে যাতে হয়। যদি একটা শিফটের দাবিতে পিএসসি মানেনি, তারা বলেছিল কোশ্চেনের লেভেল মোটামুটি কাছাকাছি করবে, যদিও সেটা হয়নি আলটিমেটলি, কিন্তু পরীক্ষাটা যথেষ্ট স্বচ্ছভাবে আমরা করাতে পেরেছিলাম। তো এই কথাগুলো বলার একটাই কারণ যে এই পরীক্ষাটা একটা পরীক্ষা, এখন প্রচুর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই পরীক্ষাটার স্বচ্ছতা রক্ষা করার চেষ্টা করতে হয় আমাদের। কতটা হয় সেটা অবশ্যই প্রশ্নচিহ্ন রয়েছে সেদিকে। যাই হোক, আপনাদের রেজাল্ট বহুজন জানিয়েছেন, যারা পাশ করলেন অবশ্যই কনগ্রাচুলেশনস তাদের। যারা কোনোভাবে পারলেন না এবারে, যদিও অনেকজন পেরেছেন, অলিতে গলিতে পিএসসি ক্লার্কশিপ পাশ করেছেন এবার, কিন্তু অনেকজন পারেননি, এমন রয়েছে। সফলতার পিছনে ব্যর্থতাও থাকে। তো তাদেরকে একটাই কথা বলবো, এটাই জীবনের আপনাদের শেষ পরীক্ষা একদমই নয়। তাই পরবর্তী যে পরীক্ষা আসবে সেটা WBCS হতে পারে, যেটা নভেম্বরে আসার একটা কথা আমরা শুনছি, এবং তার সাথে সাথে নতুন পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা ইত্যাদি, যেগুলো ইন্ডিকেটিভ অলরেডি এসে গেছে, কিন্তু তার ডিটেলস নোটিফিকেশান আসবে। সেগুলোর জন্য খুব ভালো করে প্রিপারেশন নিন। আশা করব ভবিষ্যতে আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনিও এর ফল অবশ্যই পাবেন। তাই আজকে বিচলিত না হয়ে, আজকে ডিপ্রেসড না হয়ে, নতুন উদ্যমে নতুন পরীক্ষাগুলোর জন্য লেগে পড়ুন। এটুকুই বলা, যদিও পরীক্ষা অনেক লেটে হচ্ছে বা হচ্ছে না, কিন্তু একদিন তো হবেই। তাই যদি মনে করেন যে সরকারি চাকরি আপনার এখনও পর্যন্ত লক্ষ্য রয়েছে, ভবিষ্যতের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিন। যাদের আজকে আনসাকসেসফুল হলো তাদের জন্য বলছি। যাই হোক, আপনাদের বিভিন্ন প্রশ্ন আসছে। প্রথমত, নম্বর অফ ভ্যাকান্সি কত থাকতে পারে? দেখুন, প্রায় 90,000 জনকে পাশ করানো হয়েছে, যেটা আমরা বিভিন্ন ডেপুটেশন আন্দোলনের মাধ্যমে জেনেছিলাম। কখনো জেনেছিলাম 8,000, কখনো জেনেছিলাম 8,500, তার আগে একবার 7,000ও জেনেছিলাম। তারপরে এক্সট্রা সময় যিনি রিটায়ার করে গেছেন বর্তমানে, পিএসসি সেক্রেটারি ছিলেন যখন আমাদের আন্দোলনের সময় উনি ছিলেন, তো তিনি কিন্তু আমাদের বলেছিলেন যে হয়তো ভ্যাকেন্সি 10,000ও চলে যেতে পারে। তো সেইটা নিয়ে আমরা বলেছিলাম, তারপরে সেটা থেকে সেটা সেভাবে হাইলাইট হয়নি, বা সেটা থেকে সরে এসেছিলো অনেক কথাবার্তা। পরবর্তীতে পিএসসির যারা দায়িত্বে এসেছিলেন তারা বলতে চাননি ভ্যাকেন্সি, সেটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। আলটিমেটলি জানতাম আমরা যে 8,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু তৎকালীন সেক্রেটারি স্যার যেটা বলেছেন সেটা এখন অনেক ক্ষেত্রে মনে হয় 70-র কাছাকাছি, প্রায় 10,000-এর কাছাকাছি হলেও যেতে পারে। তবে এখনও পর্যন্ত আমি সেটা বলছি না, আমি আপনাদেরকে একটা লজিক দিয়ে বোঝাচ্ছি ভ্যাকেন্সি কত থাকতে পারে। প্রায় 90,000 জনকে পাশ করানো হয়েছে। পিএসসি সাধারণত পরীক্ষাগুলোতে কী করে, প্রিলিমসে 10x ক্যান্ডিডেট পাশ করায়, 10 গুণ পরীক্ষার্থী পাশ করায়।
এবার এই 10 গুণটা না সহজ গাণিতিকভাবে হয় না। কেন হয় না বলছি, আগের বার 2019-এ যখন আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছিলাম তখন ভ্যাকেন্সি ছিল 7,227 সামথিং। তাহলে সেবার 72,000 জনকে প্রিলিমস পাস করানো উচিত ছিল। পিএসসি কতজনকে পাস করিয়েছিল? পিএসসি পাস করিয়েছিল 66,000 সামথিং জনকে। তার মানে কি, এমন কিছু ক্ষেত্রে কিছু ক্যান্ডিডেট থাকেন যেখানে মানে পাস করার মতো ক্যান্ডিডেট পাওয়া যায় না, যেটা এবার আপনারা যেটা এবার দেখেছেন পিএইচের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরিতে নেগেটিভ মাইনাসে কাট অফ গেছে, মাইনাস কারো -5, কারো -1, কোনো একটা বোধহয় -26 কাট অফ গেছে। কেউ যদি পরীক্ষা দিতে এসে যদি 100টা প্রশ্ন ভুল করে আসে, 1/3 নেগেটিভ মার্কিং হয়, 1/4 নেগেটিভ মার্কিং হয়, তার 25 নাম্বার মতো কাটা যায়। যদি মনে করুন কেউ পরীক্ষা দিতে গেছে 100টা প্রশ্ন ভুল করেছে, তাহলে তার কী হয়, তাহলে তার 1/4 মার্কস কাটা যাবে, অর্থাৎ 25 পাবে, -25। পিএইচদের এমন ক্যান্ডিডেটও রয়েছেন যারা -25 পেয়েও প্রিলিমস কোয়ালিফাই করেছেন, অর্থাৎ 100টা প্রশ্ন যদি ভুলও করে থাকেন তারাও প্রিলিমস কোয়ালিফাই করেছেন। তাই কিছু কিছু ক্যাটাগরি, পিএস ক্যাটাগরি বলুন, এমএসপি ক্যাটাগরি বলুন, ইত্যাদি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু সঠিক সংখ্যক ক্যান্ডিডেট পাওয়া যায় না। তার জন্য ওই একদম গাণিতিক নিয়মে 9,000 ভ্যাকেন্সি আছে, 90,000 পাস করিয়েছে এমনটা নয়, ভ্যাকেন্সি আরও বেশি থাকতে পারে। আগের বারের হিসাব অনুযায়ী 7,287 জনে যদি 66,000 জনকে পাস করানো হয়, এবারে যদি 90,000-এর কাছাকাছি পাস করানো হয়, আমার যা মনে হয় 9,000+ ভ্যাকেন্সি অবশ্যই রয়েছে যদি 10x ক্যান্ডিডেট পাস করানো হয়ে থাকে, এবং সেটা 10,000-এর কাছাকাছি যেতেও পারে। 9,500 অর্থাৎ 9,500-র কাছাকাছি ভ্যাকেন্সি থাকার আমার যেটা পার্সোনালি মনে হয় সমূহ সম্ভাবনা রয়েছে। তাহলে ভ্যাকেন্সি ভালো রয়েছে, পাখির চক্করে লেগে পড়ুন যাদের ক্লিয়ার হয়েছে পরীক্ষাটা, প্রিলিমসটা ক্লিয়ার হয়েছে। এবার কথা হচ্ছে মেইন এক্সাম কবে হতে পারে। আপনারা জানেন রিসেন্ট কিছু বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে পিএসসি কিন্তু প্রিলিমসের রেজাল্টের পরে মেইন এক্সামের জন্য বেশি টাইম দিচ্ছে না। সাধারণত 35 থেকে 45 দিন গড়ে তার মধ্যে কিন্তু পরীক্ষা নিচ্ছে। সেটা WBCS 2023 মেন্স হতে পারে, মিসেলেনিয়াসে মেন্সও হতে পারে। সেই দিক দিয়ে হিসাব করলে আজকে আমরা রয়েছে কিন্তু অলরেডি সম্ভবত 15 তারিখ না আজকে, আজকে 15 তারিখে আমরা আছি, অক্টোবরের 15 তারিখে আছে। তো 45 দিন যদি হিসাব করেন তাহলে কিন্তু ডিসেম্বর মাস যাচ্ছে। অর্থাৎ আমি আপনাদের প্রত্যেককে বলবো, যদি লেট হয় খুবই ভালো, কিন্তু ডিসেম্বর মাসের প্রথম দিকটাকে টার্গেট করে এখন থেকে প্রিপারেশন নিন। ডিসেম্বরের প্রথম পরীক্ষা হবে, লাস্টে পরীক্ষা হবে, না মাঝে হবে নাকি জানুয়ারিতে হবে সেটা পরের প্রশ্ন। ডিসেম্বরকে টার্গেট করে প্রিপারেশন নিন, কারণ 45 দিনের কাছাকাছি গিয়েই কিন্তু মেন পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা প্রায় পিএসসির পরীক্ষার ক্ষেত্রে এখন। তাই পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও আপনারা 45 দিন টার্গেট নিয়ে মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিন, অর্থাৎ ডিসেম্বরকে টার্গেট করে প্রিপারেশন নিন। এবার একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে, হ্যাঁ আর একটু করে ছোটো বিষয় বলে দিই, তারপরে মেন্সের পেপার চেকিং নিয়ে বলবো। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল স্কোর মেনের পেপার চেকিংটা নিয়েই বলে নিই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দেখুন, পাস 90,000-এর কাছাকাছি জন করেছেন, খুব ভালো কথা, কিন্তু এর আগের বারের পিএসসি ক্লার্কশিপের অভিজ্ঞতা আমাদের খুব তিক্ত, বিশেষ করে মেন্সের ক্ষেত্রে। কেন বলছে এই কথাটা, এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে একটা পেপারে অনেক বেশি নাম্বার পেয়েছে আর একটা পেপারে 2, 5, 4, 10 এরকম পেয়েছে, এবং তাদের পুরো লাইফটাই নষ্ট হয়ে গেছে তার জন্য। তো ডেসক্রিপটিভ নাম্বারে ডিসপ্যারিটি রয়েছে। আমরা বিভিন্ন সময় আন্দোলনে পিএসসিকে বলেছি, পিএসসি বলেছে আমরা গাইডলাইন দিই এবং আরও ভালো করে দেবো এবার। তবুও আমার মনে হয় যারাই পাস করেছেন এর 80,000 জন, পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষার আগে বা মেন পরীক্ষার পরপর যখনই হোক, আগে হলেই ভালো, একবার অন্তত পিএসসিতে গিয়ে একটা বড় প্রোটেস্ট করার দরকার রয়েছে, যাতে মেন পরীক্ষার খাতাটা ভালো করে চেক হয়। এখানে যারা একটু সিনিয়র রয়েছেন তারা আমার সঙ্গে 100% এগ্রি করবেন, আমি জানি, যে গতবার 19 সালের ক্লার্কশিপে মেন পরীক্ষায় নাম্বারের বিস্তর ফারাক লক্ষ্য করা গেছিলো। কেউ একটা পেপারে 35-40 পেয়ে গেছে, আর একটা পেপারে 5-10 পেয়ে গেছে, এরকম বিস্তর ফারাক লক্ষ্য করা গেছিলো। তাই মেন পরীক্ষাটা যেমন স্বচ্ছভাবে হওয়া গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য, ঠিক তেমনি মেন পরীক্ষার খাতা দেখাটাও খুব গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য। কার কখন লাক বেসড হলে হবে না, প্রত্যেকের একটা খাতা দেখার একটা গাইডলাইন থাকা দরকার, যেটা পিএসসি বলেছে যে আমরা মাধ্যমিকে যেমন টাইটেল লিখলে 2 নাম্বার, বডি লিখলে আরও 4 নাম্বার এরকম করে ভাগ করে দিই, সেরকমভাবে আমরা এখানে দিয়ে থাকি। সেটা আমরা আপনাদের কাছে পাবলিক করবো না, এমনটা বলেছিলেন পিএসসির তৎকালীন সেক্রেটারি স্যাররা। তো তবুও আমার মনে হয় আরও একবার এই জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার, যে মেনের যে পেপার চেকিং সেটা যেন খুব ভালো করে হয়। এবার একটা প্রশ্ন ইন্ডিভিজুয়াল স্কোর ওএমআর নিয়ে বলছি, তার আগে একটা জিনিস বহুজন জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে ওএমআর হারিয়ে গেছে দাদা, ভাই ওএমআর হারিয়ে গেছে, কি করবো এবার, রেজাল্ট তো দেখতে পাচ্ছি না,
মার্ক করবেন। অ্যাডমিট হারিয়ে গেছে, রেজাল্ট তো দেখতে পাচ্ছি না, কী করবো এবার? রেজাল্ট দেখার কোনো অপশান আছে কি? দেখুন, অ্যাডমিট যদি হারিয়ে ফেলেন আপনি, সেটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার। তবে রেজাল্ট দেখার অপশান আমি বলবো রয়েছে। প্রথমত অ্যাডমিটটা রিকভার আপনি কীভাবে করতে পারেন, পিএসসির ওয়েবসাইটে গিয়ে চেষ্টা করবেন, যদিও সেখান থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম। আমার যেটা মনে হয় আপনারা কোনো না কোনো সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করেছেন। যারা সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করেছেন, আপনারা গিয়ে হয়তো কেউ কেউ মেলে দিয়ে পাঠিয়েছিলেন সেই সাইবার ক্যাফেকে, বা হোয়াটসঅ্যাপ করেছিলেন সেই সাইবার ক্যাফেতে, এবং সেখান থেকে আপনাদের ওএমআরটা বাপ করবেন, বারবার ওএমআর বলছি, অ্যাডমিটটা প্রিন্ট আউট করেছিলেন। তো হয় আপনার মেল আইডিতে সেটা রয়েছে কিনা, হোয়াটসঅ্যাপে রয়েছে কিনা, বা সেই সাইবার ক্যাফের তাদের ফাইলের মধ্যে সেটা রয়েছে কিনা সফট কপি হিসেবে, সেটা একবার খোঁজ নিন। যদি না হয় তাহলে ওএমআর অ্যাডমিটটা উদ্ধার করা বেশ কষ্টসাধ্য। ওয়েবসাইটে গিয়ে চেষ্টা করে দেখতে পারেন, তবে যতজন চেষ্টা করেছে ম্যাক্সিমাম জনেরই, মানে আমাকে যারা যারা জানালো কেউ তো বললো যে পারেনি কভার করতে। তাহলে রেজাল্টটা দেখবেন কী করে? অবশ্যই রেজাল্ট দেখতে পারবেন। কীভাবে দেখতে পারবেন আপনার রেজাল্টটা? আপনারা জানেন যে তার পরের প্রশ্ন ইন্ডিভিজুয়াল স্কোর অ্যান্ড ওএমআর দেবে আপনাদের প্রত্যেকের। ক্লার্কশিপে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোর এবং ওএমআর দেবে। ইন্ডিভিজুয়াল স্কোর যখন দেওয়া হবে তার পাশে নাম থাকে, যেটা মিসলেনিয়াসে ছিল তেমনটা যদি থাকে, আপনারা নাম ধরে সার্চ করলেও আপনাদের রেজাল্ট দেখতে পারেন। হ্যাঁ, যদি আপনার নাম খুব কমন হয়, যেমন সুদীপ্ত, সুমন বা এই ধরনের নাম, বা রাজু বা এই ধরনের যে কমন নামগুলো থাকে, এরকম যদি কমন নাম হয় তাহলে কিন্তু আপনাদের খুঁজে পাওয়াটা একটু মুশকিল যে কোনটা আপনি। একই সারনেম আর একই নেম যদি হয়ে থাকে, বাট মনে হয় ওই পিডিএফটা থেকে যখন ইন্ডিভিজুয়াল স্কোরের পিডিএফটা পিএসসি পাবলিশ করবে, সেখান থেকে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন যাদের ওএমআর হারিয়ে গেছে। এবার ইন্ডিভিজুয়াল স্কোর এবং ওএমআর কবে দেবে সেই বিষয়ে যদি বলি, ইন্ডিভিজুয়াল স্কোর এবং ওএমআরের ব্যাপারে দেখুন, হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে দেবে কি না। অবশ্যই দেবে, ইন্ডিভিজুয়াল স্কোরও দেবে, ওএমআরও দেবে। কেননা হচ্ছে আমাদের প্রশ্ন বাড়ি আনতে দেওয়া হয়নি, আমাদের স্কোরই আমরা নিজেরা জানতে পারিনি এখনও পর্যন্ত যে কে কত নাম্বার পেয়েছি আদতে। তো অবশ্যই ইন্ডিভিজুয়াল স্কোরও দেবে এবং ওএমআরও দেবে, যেটা মিসলেনিয়াসে দিয়েছিল। কবে দেবে সেটা দেখুন, এই বিষয়ে এখনও তো জানা যায়নি। রিসেন্ট এই কয়েকদিনের মধ্যে ছুটির আগে এই কটা দিন আছে, এর মধ্যে দিতে পারবে কিনা, হয়তো ইন্ডিভিজুয়াল স্কোরটা দিলেও ওএমআর আপলোড করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তাই হয়তো কালী পুজোর ছুটির পরে এই দুটো জিনিস পিএসসি দিয়ে দিতে পারে, ইন্ডিভিজুয়াল স্কোর এবং ওএমআরটা। এই গেল আপনাদের সবার প্রশ্ন। যারা যারা করছেন ম্যাক্সিমাম প্রশ্ন আমি উত্তর দিয়েছি কমেন্টে, এবং আপনাদের ইন জেনারেল আমি বলে দিলাম যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। প্রত্যেকে খুব মেন্সের জন্য খুব ভালো করে প্রিপারেশন নিন। অনেকে বলছেন মেন্সের যারা যদি ফ্রিতে কিছু গাইড করা যায়, চেষ্টা করব। দেখুন, আমার এই ছোট্ট বোর্ড, এই পাশে একটা বড় বোর্ড রয়েছে, আজকে সন্ধ্যে থেকে টানানোর খুব চেষ্টা করেছিলাম। আপনারা বহুজন মেল করেছেন যে দাদা আমাদের একটু গাইড করে দিলে খুব ভালো হয়। ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছি ক্লার্কশিপের, কীভাবে কী মেন লিখব, রাইটিংয়ের ক্ষেত্রে, ট্রান্সলেশনের ক্ষেত্রে একটু হেল্প করে দিলে ভালো হয়। এটা বড় বোর্ডের পাশে আমি কিনে 3 বছর ধরে প্রায় ফেলে রেখেছি, ইউজই করতে পারি না। থাকি রেন্টেড হাউসে, এবং সেখানে দেয়ালে যখন তখন এভাবে বড় বোর্ড টানানো মুশকিল, সেখানে দেয়ালে ব্রেক মারা মুশকিল, অনেক সমস্যা থাকে, প্রত্যেকের জীবনেই আছে এরকম ধরনের সমস্যা। তো সেই জন্য বড় বোর্ড তো টানানো অসম্ভব। স্মার্ট বোর্ডের ব্যবস্থা আমার পক্ষে করা সম্ভব নয়, বিশাল আর্থিক হেডেক। এই ছোট্ট একটা বোর্ড রয়েছে, এখানে লিখে লিখে বোঝানো আপনাদের জন্য খুব টাফ। আমি চেষ্টা করব একটা গাইড করে দেওয়ার, যে প্যারাগ্রাফ কীভাবে লিখবেন, প্রেসি কীভাবে লিখবেন, ইত্যাদি ইত্যাদি, প্রতিবেদন কীভাবে লিখবেন, প্রেসি কীভাবে লিখবেন, ট্রান্সলেশন কিছু চেষ্টা করব যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। বাট বিশাল ভালো করে বোঝানো আমার পক্ষে এই মুহূর্তে অসম্ভব, কারণ আমার কাছে ভালো ইকুইপমেন্ট নেই, ভালো বোর্ড নেই, বা আমার স্মার্ট বোর্ড বা ইত্যাদি কিছু নেই। তবু আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু গাইড অন্তত করে দেওয়ার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।